অন্য বৈশাখ। হাতের মানতাসাটা দেখ, এইবার নববর্ষে ও দিল। সুন্দর না? ঈষৎ গর্ভমিশ্রিত সুরে কথাটা বলে মিত্রা। মিষ্টি হেসে নদী বলে, খুব সুন্দর, বেশ মানিয়েছে তোকে। চিরকাল বইয়ের পাতায় মুখ গুজে থাকা নদীরও বেশ নজর কেড়েছে মানতাসাটা। ডিজাইনটা বেশ সুন্দর। মিষ্টির প্লেটটা নদীর দিকে এগিয়ে দেয় মিত্রা। এই এত মিষ্টি খাবো না, নদী মাথা জাগিয়ে বলে। আরে খেয়ে নে, কত বছর পর আমার বাড়িতে এলি বলতো। মিত্রা জোর করে নদীর মুখে অল্প মিষ্টি কেটে ঢুকিয়ে দেয়। সেই কবে বোলপুরে শিফট করে গেলি, কি যে ব্যবসা বাণিজ্য করে বেড়াস। কলকাতার কথা কি একবারও মনে পড়ে না? মিত্রা মনোযোগের সুরে কথাটা বলে। নদী বলে, মনে পড়ে বলেই তো তোর কাছে এলাম। খুব মিস করছিলাম রে তোকে। তবে কি বলতো, ওখানে থাকতে এখন বেশ ভালো লাগে। কতজন মিলে কাজ করি, সেলটাও ভালোই চলছে। আসলে বাবা চলে যাওয়ার পর বিজনেসটাই একমাত্র ভরসা ছিল। তখন চাকরির কোচিং নেব নাকি সংসারটাকে সামলাবো। যেদিন বইয়ের থেকে মুখ বের করে প্রথম বাস্তবের দিকে তাকালাম, সেদিন খুব অসহায় লাগছিল জানিস। কিন্তু ধীরে ধীরে সবটা ঠিক হয়ে গেল। এখন যেন কিসের বিজনেস তোর? মিত্রা ভুরু দুটো কুঁচকে জিজ্ঞেস করে। টেরাকোটার গয়নার। প্রথম আইডিয়াটা অনুভব দিয়েছিল রে। ওই তো বলল শান্তিনিকেতনে নাকি এসবের খুব ডিমান্ড। কথাটা সত্যি, সোনাঝুরির হাটে পুরো লোক উপচে পড়ে এসব কিনতে। তাছাড়া সারা বছর তো ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। ভাবা যায়, আমাদের স্কলার নদী কিনা শেষে হাটে বসে পোড়ামাটির গয়না বেচছে। এর চেয়ে ভাই তুই বিয়ে করলেই পারতি। মজার ছলে কথাটা বললেও নদীর কানে কেমন যেন বিদ্রুপের সুর বেজে ওঠে। আসলে এটা নদীর বেশ দুর্বল একটা জায়গা। পড়াশোনা করে চাকরি করার খুব ইচ্ছে ছিল নদীর, কিন্তু বাবার একটা স্ট্রোক আর সব শেষ। তখন এই ব্যবসাটাই তো বাঁচিয়েছিল ওকে। দিনে দিনে যেন বিজনেসটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে ওর। একটা আলাদা জোর দেয় এটা ওকে। বারবার মনে করিয়ে দেয়, কোনো বিপদ হলে ওর পাশে আর কেউ থাক না থাক, বিজনেসটা তো আছে। কতগুলো মেয়ে এখন ওর বিজনেসের সাথে যুক্ত। বোলপুরেই বেশ কয়েকটা আউটলেট খুলেছে, মেয়েগুলোরও বেশ সাহায্য হয়। পৌষ মেলায় নদী দিদি স্টল তো পুরো বাধা। ওদের এলাকার সবাই এই নামেই দোকানটাকে চেনে, নদী দিদির দোকান। না, এখন আর চাকরি না পাওয়ার জন্য রিগ্রেট করে না নদী। বিজনেসে একটা আলাদা মজা আছে। অনেকে মিলে পরিবারের মতো মিলেমিশে কাজ করে। ভাবনা স্রোতে হারিয়েই গিয়েছিল নদী। হঠাৎ মিত্রার সামনে তুড়ি বাজিয়ে বলে, কী রে, কী ভাবছিস? না কিছু না। একটু আনমনা লাগে নদীর গলার আওয়াজটা। মিত্রা আবার বলে, এবার বিয়েটা করেই ফেল একটা ভালো ছেলে দেখে, দেখবি এরকম উপহার রোজ পাবি। বলেই সোনার মানতাসাটা আরেকবার নদীর চোখের সামনে তুলে ধরে মিত্রা। নদীর মনে পড়ে যায়, গত বছর ধনতেরাসে মাকে নিজের টাকায় একজোড়া কান পাশা গড়িয়ে দিয়েছিল ও। মায়ের অনেক বছরের শখ ছিল। আগেরবার বিক্রিটা একটু বেশি হওয়ায় সবার আগে এই ইচ্ছেটা পূরণ করেছিল নদী। গিফট পায়নি, নিজের টাকায় কিনেছে, সম্পূর্ণ নিজের টাকায়। মুখে এত কিছু বলে না নদী, শুধু অল্প হেসে বলে, আসলে অনুভবের মায়ের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, না হলে এই মাসে ওই আশীর্বাদটা হয়ে যেত। এই এক সেকেন্ড। মিত্রা থামিয়ে দেয় নদীকে। অনুভবের সাথে আশীর্বাদ মানেটা কি? লাজুক হেসে নদী বলে, ও তুই জানিস না, আসলে অনুভবের সাথে বেশ কয়েকটা বছর ধরেই একটা সম্পর্ক গড়ে উঠেছে। ছেলেটা খুব ভালো জানিস, আমাকে খুব সম্মান করে, বোঝে। রাখ তো তোর সম্মান। ওই অনুভব মাস গেলে কটা টাকা রোজগার করে? আর ওর মা না ক্যান্সারের পেশেন্ট, ওই 1000-10 টাকা তো মাইনে। মায়ের চিকিৎসায় বোধহয় তার বেশিই ব্যয় হয়। দেখ গিয়ে কত জায়গায় ধার দেনা করে রেখেছে। এমন একটা পরিবারে বিয়ে করবি তুই? এমনভাবে বলিস না মিতা, ও ধার দেনা কিছুই করেনি। আর মায়ের শরীর খারাপ, খরচা করবে না? সেই ধার দেনা না করে ওই রোগের চিকিৎসা করাচ্ছে। পারিসও বটে তুই। এই দাঁড়া, আচ্ছা তুই কোনোভাবে ওর মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে বসে নেই তো? মিত্রার কথায় মুখটা নামিয়ে নিয়ে নদী বলে, দায়িত্ব কেন নেব? তবে যৎসামান্য কিছু দেওয়াটা তো আমার কর্তব্য বল। ওই তো, ওই কারণেই এখন অনুভব তোকে বিয়ে করার ধান্দায় আছে। মায়ের চিকিৎসার খরচাটা বিনামূল্যে হয়ে যাবে। শোন, বিয়ে করবি এমন একজনকে যে তোর দায়িত্ব নেবে। তুই মেয়ে, তোর এত দায়ভার মাথায় বইবার তো কোনো কারণ দেখি না। অবশ্য আমি কাকেই বা বোঝাচ্ছি, তুই তো বিয়ের আগে থেকেই দায়িত্ব নিয়ে রেখেছিস। এতক্ষণ শান্ত থাকলেও মিত্রার এই কথাটা একটু গায়ে লেগে যায় নদীর। উত্তর না দিয়ে পারে না ও। মিত্রা,
দায়িত্ব আমি একা নিইনি। বাবা মারা যাওয়ার পর অনুভবে কিন্তু এই বিজনেসের আইডিয়াটা আমায় দেয়। জানিস, মায়ের শরীর খারাপের সময় ও কি ভীষণভাবে আমার পাশে ছিল। না হলে সব কিছু আমি একা হাতে সামলে উঠতেই পারতাম না। আর দায়িত্ব কেন শুধু ও পালন করবে বলতো? সংসারটা আমরা দুজনে করব। দুজনের পাশে তো দুজনকে থাকতে হবে। ওর মা আমার মা কি আলাদা? সে তোর বড় বড় কথা। এই আমাকে দেখ, বিয়ে করার সময় একদম দূরবীন দিয়ে খুঁজে বেস্ট লাইফ পার্টনার চুজ করেছি। গয়নার বিশাল দুটো শোরুম আছে, সোনা হীরের ছড়াছড়ি, টাকা পয়সার কোনো অভাব নেই। আর আমাকে তো ঘরে কুটোটি নাড়তে হয় না। মিত্রার কথার ফাঁকেই হঠাৎ ওর স্বামী দিব্যেন্দু ঘরে ঢোকেই দিব্যেন্দু চোখ যায় মিত্রার হাতের দিকে। বেশ কড়া গলায় দিব্যেন্দু বলে ওঠে, এ কি মিত্রা, হাতেই মানতাসাটা পড়ে আছো যে? তোমাকে তো এটা পয়লা বৈশাখে হালখাতার অনুষ্ঠানে পড়তে দিয়েছিলাম। কত লোকজন দেখবে, আর এটা তুমি এখন পরে নোংরা করছো? প্রথমে একটু থতমত খেয়ে যায় মিত্রা, তারপর একটু হেসে বলে, রাগ করছো কেন? আসলে পুরনো বন্ধু এসেছে, তাই ওকে একটু দেখাচ্ছিলাম। আমার বর আমায় কত সুন্দর উপহার দিয়েছে। উপহার? হোয়াট উপহার? দিব্যেন্দু আকাশ থেকে পড়ে। মিত্রা, এটা তোমায় দিয়েছিলাম যাতে নববর্ষে আমাদের নতুন শোরুম উদ্বোধনে তুমি এটা পরে আমাদের নতুন জুয়েলারি কালেকশনটার প্রমোশন করতে পারো। এটা বিক্রির জন্য, তোমায় পার্মানেন্টলি দিয়ে দেইনি আমি। এটা আমার জন্য নয়? মিত্রা ফেলে ভাবে তাকিয়ে জিজ্ঞেস করে। না। কি ভাবোটা কি তুমি? প্রতিটা অকেশনে তোমায় সোনায় ভরিয়ে দেব? আসলে নিজে তো রোজগার করো না এক পয়সাও, তাই বুঝবে না হার্ড আর্নড মানি কাকে বলে। কথাগুলো ছুড়ে দিয়ে গটগট করে বেরিয়ে যায় দিব্যেন্দু। একবারও খেয়াল করেনি তার সহধর্মিণী লজ্জায় অপমানে মাটিতে মিশে গেছে। নদী মিত্রাকে কী বলবে খুঁজে পাচ্ছে না। মিত্রাও যেন নদীর দিকে তাকাতে পারছে না। কিছুক্ষণ পর মিত্রাই প্রথম মুখ খোলে। তুই সত্যিই খুব ভালো আছিস নদী। মিত্রার হাতে হাত রেখে নদী বলে, তুইও এবার একটু ভালো থাকার হদিশ কর। কথাটা শেষ হতে না হতেই নদীর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরেই নদী চমকে ওঠে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে উঠে দাঁড়ায় নদী। আমাকে যেতে হবে রে মিত্রা। মনি, মানে অনুভবের মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি বেরোলাম, বুঝলি? সাবধানে যাস, মিত্রা মন খারাপের সুরে বলে। আসলে অনেকগুলো বছর পর দেখা হয়েছিল পুরনো বন্ধুর সাথে, ছাড়তে মন চাইছে না। নদী চলে গেছে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল। দিব্যেন্দু খাবার বেড়ে দিতে দিতে আনমনি মিত্রা জিজ্ঞেস করে, আমার মান সম্মান তোমার কাছে ম্যাটারই করে না, তাই না? আমার বন্ধুর সামনে আমাকে এতটা ছোট করতে পারলে তুমি? খাওয়া থামিয়ে দিব্যেন্দু রক্তচক্ষু করে তাকিয়ে বলে, সারাদিন আমার যথেষ্ট পরিশ্রম যায় মিত্রা, এখন ন্যাকামি করে মেজাজটা একদম বিগড়ে দেবে না। চুপ করে যায় মিত্রা। নদী সত্যিই খুব ভালো আছে। রাতের সব কাজ মিটিয়ে নদীকে একটা ফোন করে মিত্রা। হ্যালো নদী, ওদিকের কি খবর রে? ডাক্তাররা দেখছে? অনুভব খুব কান্নাকাটি করছে রে, আমাকে সব দিক সামলাতে হচ্ছে তো। আমি তোকে একটু পরে ফোন করি। বলেই ফোনটা রেখে দেয় নদী। একটা চাপা দীর্ঘশ্বাস মিত্রার বুক ঠেলে বেরিয়ে আসে। আজ মিত্রা ভেবে পাচ্ছে না ওর সারা জীবনে প্রাপ্যটা কি। নদী একার রোজগারে নিজের পরিবারটা চালাচ্ছে, কতগুলো মেয়েকেও কাজ দিয়েছে, অনুভবের মতন একটা লাইফ পার্টনারও পেল। দুজনের নিজেদের ছোটোখাটো প্রবলেমগুলো কি সুন্দর করে ভাগ করে নেয়। আজ অনুভব কি অবলীলায় নদীকে ফোন করে নিজের সমস্যার কথা বলে দিল। আরও ওকে তো দিব্যেন্দু ভরসাই করে না, বলে ওর নাকি শুধু চাহিদা আর চাহিদা, অথচ অন্দরমহলে যাবতীয় খুঁটিনাটি সামলে রাখে এই মিত্রাই। তবুও দিন শেষে মিত্রাও দিব্যেন্দুর কাছে একটা শোপিস ছাড়া আর কিছুই না। ওকে সাজিয়ে গুছিয়ে সোনায় মুড়িয়ে লোকের সামনে নিয়ে গিয়ে ও নিজের বিক্রি বাড়ায়। আজকাল ওর সাথে কথা বলতে গেলেও কেমন যেন ঝাঁঝিয়ে ওঠে। আজ খুব মনে হচ্ছে ঠোঁটের কোণে এই লোক দেখানো হাসিটা সরিয়ে একবার প্রাণ খুলে হাসতে পারলে খুব ভালো হতো, ঠিক যেমন নদী হাসে। আচ্ছা, নদী তো অনেক মেয়েকে কাজ দেয় বলে শুনেছে মিত্রা। ওদের গয়না বানানোর হাবটাই তো প্রতি মাসেই নতুন নতুন মেয়েরা আসে কাজ করতে। ও গেলে কি ওকে ফিরিয়ে দেবে নদী? কথাটা মাথায় আসতেই মিত্রার মনে একটা নতুন স্বপ্ন উঁকিঝুঁকি মারছে। একটা নতুন কিছু করতে ইচ্ছে করছে। আর কিছু থাক না থাক, নিজের একটা পরিচয় তো থাকবে নদীর মতন। ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এসেছিল মিত্রার। হঠাৎ ফোন বাজার শব্দে ঘুমটা ভেঙে যায়। নদী ফোন করেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর প্রায় 4:30 বাজে। ফোনটা রিসিভ করতেই নদী বলে ওঠে, অড টাইমে ফোন করলাম তাই না? না না, একদম না। বল, অনুভবের মায়ের শরীর কেমন আছে এখন? এখন আউট অফ ডেঞ্জার। অনুভবকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে ফোন করলাম। আসলে ওভাবে চলে আসতে হলো, মনটা খারাপ লাগছিল। আমারও রে।
আজ খুব ভালো লাগছিল তোর সাথে কথা বলে। মিত্রার গলার উদাস ভাবটা নদীর কান এড়ায় না। তবে নদী কিছু বলার আগেই মিত্রা বলে ওঠে, তোর একটা সাহায্য চাই নদী। জানি এখন ঠিক সময় নয়, তবুও। আরে এত হেজিটেট করছিস কেন, বল না কি লাগবে। ঠোঁট কামড়ে মিত্রা বলে, আমাকে তোর দোকানে একটা কাজ দিবি? মানে? আজ তো কিছুটা দেখলি। অনেকদিন ঠুনকো ভালো থাকার ভেগ ধরে ওর দোকানে সবচেয়ে কম দামি গয়না হয়ে বসে আছি। এবার একটু প্রাণ খুলে বাঁচতে চাই, ঠিক তোর মতন। পরস্ত্রী কাতরতা খারাপ, কথাটা জানি, কিন্তু তোর স্ত্রীর ওপর নজর না দিয়ে পারলাম না রে। একটা ছোটোখাটো কাজ হলেও চলবে, দিবি? অনেকক্ষণ চুপ করে থাকে নদী, তারপর বলে, তোকে বলা হয়নি, এই পয়লা বৈশাখে কলকাতায় আমার প্রথম শোরুম উদ্বোধন হবে। ওখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে নতুন থেকে শুরু করে ঘর সাজানোর সব জিনিসপত্র থাকবে। আমার তো পুরো সেট আপ বোলপুরে। তুই যদি কলকাতার শোরুমটাই একটু ম্যানেজারের কাজটা করে দিতি তাহলে আমার চাপ কমতো। করবি? ভেজা চোখে হাসতে হাসতে মিত্রা বলে, এবার আর সোনার গয়নায় ঢেকে পয়লা বৈশাখটা কাটানো হবে না, বুঝলি? খুব বুঝেছি। কি বুঝলি? এই যে এবার পাখি খাঁচা ছেড়ে উড়বে। উড়বই তো, অনেক উঁচু আকাশে উড়ব। বলতে বলতে বাইরের দিকে তাকায় মিত্রা। ভোরের আলো তখন সবে সবে ফুটছে। পাখিগুলো অনেক দূরের আকাশে উড়ে যাচ্ছে, আর ঘরের ভেতর একটা পাখি তার ওড়ার প্রস্তুতি নিচ্ছে।